সেলের ভিতরে যখন ছিল এই কেসগুলো, তাহলে সেটা গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, দেখো একটা সেন্টারে যদি চলে যায় মানে আর এর ভ্যালু 0, সেন্টারে ইলেকট্রিক আর এর ভ্যালু যদি 0 হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? ইনফিনিট হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হয়ে যাবে? ইনফিনিট। ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে ইনফিনিটি ম্যাথমেটিশিয়ানরা বলে যে এর কোনো ফাইনাইট ভ্যালু নেই, ভুল বলে না কিন্তু ঠিকই বলে। ফিজিক্সে সেটাকে আমরা কি করব, ইনফিনিটি মিনস হলো কি এটা হায়ার ভ্যালু, এটা হায়ার ভ্যালুটাকে বলবো ইনফিনিটি। ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে এটা মানেটা হলো কি, এই ভ্যালুটা হলো কি হায়ার ভ্যালু দিচ্ছে। সেল আছে এদের এতে, মানে কি এটা হলো কি সেন্টার, সেন্টারে ইলেকট্রিক ফিল্ডে একটা ফিক্সড হায়ার ভ্যালু পাচ্ছে। এবারে যত ধীরে ধীরে ইন্টারনাল পয়েন্টে মানে কি এটা হলো কত, স্মল আর এর ভ্যালু কত, ক্যাপিটাল আর রেডিয়াস, এর ভিতরে যতই যাই না কেন ইলেকট্রিক ফিল্ডে ভ্যালু পাবো না, ইলেকট্রিক ফিল্ডে কোনো ভ্যালু আমরা পাবো না। সারফেসে যখন চলে যাব ইলেকট্রিক ফিল্ডে একটা পার্টিকুলার আমরা ভ্যালু পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডে একটা পার্টিকুলার ভ্যালু পাচ্ছি, সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা পাচ্ছি, সেই ভ্যালুটা কত, সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা হলো কত, এটা। তারপরে সারফেস থেকে যখন বেরিয়ে যাবো তখন কি এক্সটার্নাল পয়েন্টটাকে ইন্ডিকেট করছে, এক্সটার্নাল পয়েন্টে যদি চলে যায় আর এর ভ্যালু যদি বাড়াও তাহলে ইয়ের ভ্যালু তখন কী হয়ে যাবে, কমতে থাকবে। তাহলে কী হবে, অতিবৃত্তাকার গ্রাফ। বাম সাইডে যদি যেতে তাহলে কী হবে, এর ভিতরের পয়েন্টে যদি যাও তাহলে কী হবে, ভিতরের পয়েন্ট বরাবর কোনো ইলেকট্রিক ফিল্ড তুমি পাবে না, সেই জন্য ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে নিই, ওই জন্য ডট ডট সাইন দিয়েছি। কিন্তু এইখানে যখন সেলের উপরে যখন থাকবে, দেখো সেলের ভিতর থেকে পয়েন্ট, তুমি একটা পয়েন্টকে সেলের ভিতর থেকে ধীরে 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 সারফেস বরাবর নিয়ে যাচ্ছ, তাহলে কী হবে, কোনো ইলেকট্রিক ফিল্ড তুমি পাবে না। সারফেসের উপর যখন চলে যাবে তখন ইলেকট্রিক ফিল্ড পাবে এটা। তারপর সারফেস থেকে যখন বেরিয়ে যাবে মানে আউটসাইড অফ দ্য পয়েন্ট তখন নির্দেশ করছে, আউটসাইড অফ দ্য পয়েন্ট যখন চলে যাবে তখন কী হবে, কমতে থাকবে। এটা হলো গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। এরকম গ্রাফ কেন হলো, দেখো আরটাকে এক্স অক্ষ বরাবর ধরেছো, ইটাকে ওয়াই অক্ষ বরাবর ধরেছো, তাহলে ওয়াই ইকুয়ালস এই ইকুয়েশনটা কি হলো, রেক্টাঙ্গুলার হাইপারবোলা। হয়েছে লেখা সবার? এবার ব্যাক করি, স্ট্রেট ওয়্যার যদি থাকে তাহলে কি হবে, ইনফিনিট লেন্থের একটা স্ট্রেট ওয়্যার যদি থাকে, অ্যাপ্লিকেশন নাম্বার 3। দেখো ইলেকট্রিক field at a point due to a uniformly charged infinitely straight wire, long straight wire. নেক্সট ডেট থেকে জুমে ক্লাস হবে, যারা যারা লাইভে আছো তোমাদের জুমে ক্লাস হবে,
মিটে হবে না। মোবাইল খুব গরম হয়ে যাচ্ছে। এখন এই সময় মোবাইল যদি গরম হয়ে যায়, নষ্ট হয়ে গেলে ওই জিও মোবাইল কেনা ছাড়া কোনো উপায় নেই, তো তখন জিও মোবাইলে অনলাইনে ক্লাস করাতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো কীরকম তখন খেলাটা কীরকমভাবে জমবে, দারুণভাবে খেলা হবে। কিন্তু ধরো একটা স্ট্রেট চার্জ ইনফিনাইট লেন্থের একটা স্ট্রেট চার্জড ওয়্যার আছে, ইনফিনাইট লেন্থ, অসীম দৈর্ঘ্যের একটা স্ট্রেট ওয়্যার আছে, ঠিক আছে। এই স্ট্রেট ওয়্যারের এটা স্ট্রেট চার্জড ওয়্যার আছে, এই ওয়্যারটাকে ইউনিফর্মলি চার্জ করা আছে। মানে কি ইউনিফর্মলি চার্জড ওয়্যার আছে মানে কি, এর কথাটা মানেটা হলো কি, প্রত্যেকটা এখানে একটা ইউনিট লেন্থে যতটা পরিমাণ চার্জ থাকবে, একটা ওয়্যার যদি থাকে তাহলে চার্জটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে, ওভার দ্য লেন্থ, সরি অ্যালং দ্য লেন্থ বরাবর চার্জ ডিস্ট্রিবিউট হবে, অ্যালং দ্য লেন্থে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে। এটা মিনিংটা হলো যে অল ওভার চার্জটা তার দৈর্ঘ্য বরাবর ডিস্ট্রিবিউট বা বন্টিত হয়ে আছে, অল ওভার চার্জটা তার দৈর্ঘ্য বরাবর বন্টিত হয়ে আছে। মানে কি এখানে সুষম, মানে কি ইউনিফর্মলি চার্জড ওয়্যার কথার অর্থটা হলো কি এর দৈর্ঘ্য বরাবর চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে আছে। আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট বলতে কি বোঝায়, এখানে 1 সেন্টিমিটার লেন্থের কোনো একটা ওয়্যার যদি কেটে নাও তাহলে 1 সেন্টিমিটারে যতটা পরিমাণ চার্জ থাকবে অন্য যে কোনো জায়গায় এই ওয়্যারের যে কোনো জায়গায় 1 সেন্টিমিটার ঠিক ততটা পরিমাণ চার্জ থাকবে। মানে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, ঠিক আছে। তাহলে এই ওয়্যারটার জন্য আর ডিস্টেন্স দূরে কোনো একটা পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। আর ডিস্টেন্স দূরে কোনো একটা পি পয়েন্টে ক্যালকুলেট করবো। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট মানে কি, মানে ভাবো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট কথার অর্থ হলো কি, দেখো আমাদের সিএম, আমরা বলি দিদি, অন্য কেউ বলে, ধরো আমার বাবাও বলে দিদি, মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়েছে দিদি, প্রত্যেকটা জায়গায় সমান। তাহলে এখানে পুরো স্ট্রেট ওয়্যার যদি থাকে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি করব, পি পয়েন্টে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করব, তাহলে এই পি পয়েন্টের চারিদিকে একটা সারফেস কল্পনা করে নেবো। কি সারফেস? গাউজিয়ান সারফেস। তাহলে এই ওয়্যারের চারিদিকে একটা সারফেস কল্পনা করে, দেখো এই ওয়্যারের, এই ধরো একটা ওয়্যার আছে, এইটা ওয়্যার আছে, তাহলে এই ওয়্যারের এখান থেকে গেলাম, এখান থেকে দেখলে যেরকমভাবে ওয়্যারটাকে দেখা যাবে, এখান থেকে দেখলে ঠিক সেরকমভাবে দেখা যাবে, এখান থেকে দেখলে সমান দূরত্বে, এখান থেকে সমান দূরত্বে চারিদিকে ঘুরলে কী হবে, সমানভাবে দেখা যাবে। মানে কি, তাহলে একটা ওয়্যারের চারিদিকে, একটা স্পিয়ারের চারিদিকে যদি গাউজিয়ান সারফেস কল্পনা করতে হয়, তাহলে সেই গাউজিয়ান সারফেসটা আকার কীরকম হবে, স্ফেরিক্যালি হবে। আর একটা ওয়্যারের চারিদিকে যদি একটা গাউজিয়ান সারফেস কল্পনা করতে হয়, তাহলে আমরা কি করব, চারিদিকে একটা সিলিন্ডার গাউজিয়ান সারফেস হিসেবে চুজ করব, সিলিন্ডার, ডিউ টু সিমেট্রির জন্য। তাহলে এখানে কি করব, আর রেডিয়াসের এল লেন্থের একটা সিলিন্ডার কনসিডার করে নিলাম। কি কনসিডার করে নিলাম? আর রেডিয়াসের এল লেন্থের একটা সিলিন্ডার কনসিডার করে নিলাম। এই সিলিন্ডারের উপর যে কোনো একটা পয়েন্টে, পি পয়েন্টটা কোথায় আছে, সিলিন্ডারের উপর যে কোনো একটা পয়েন্টে আছে। এই পুরো সারফেসটা হলো কি গাউজিয়ান সারফেস। এই গাউজিয়ান সারফেসের লেন্থ হলো কি, এই গাউজিয়ান সারফেসটা হলো কি সিলিন্ডার, যার রেডিয়াস হলো আর। আরটা হলো কি সেন্টার থেকে, মানে কি সরি, এই রডটা থেকে বা এই যে ওয়্যার থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টটা কোথায় আছে, এই ওয়্যারটা থেকে আর ডিস্টেন্স দূরে আছে। তাহলে একটা ওয়্যার, চার্জড ওয়্যারের জন্য আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাকে ক্যালকুলেট করতে গেলে তাহলে এই পি পয়েন্টে, তাহলে এই ওয়্যার, এই যে দূরত্বকে রেডিয়াস করে আর এল লেন্থের একটা সিলিন্ডার আমরা কনসিডার করে নেব। তাহলে এই সিলিন্ডারটাকে আমরা কি বলবো, এই বা সিলিন্ডারটা সারফেস, এটা হলো কি গাউজিয়ান সারফেস বলবো, গাউজিয়ান
সারফেস, গাউজিয়ান সারফেস বলবো, এটাকে এস। তাহলে এই সিলিন্ডারে দুটো সারফেস থাকছে, একটা হলো কার্ভড আর একটা হলো কি প্লেন সারফেস। কার্ভ সারফেস কোনটা? দেখো জলের বোতল, এটা ধরো সিলিন্ডার ধরে নাও, মানে উঁচু করে দাও, তাহলে এটা হলো কার্ভ সারফেস, এটা হলো কি প্লেন সারফেস। কার্ভ সারফেস, প্লেন সারফেস। তাহলে এই যে গাউজিয়ান সারফেসের উপর পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। তো দেখো, তাহলে এই গাউজিয়ান সারফেসটা কতটা পরিমাণ চার্জ দ্বারা বাউন্ড করে আছে? এল দৈর্ঘ্যের এই যে গাউজিয়ান সারফেসটা তুমি কনসিডার করে নিয়েছো, গাউজিয়ান সারফেসটা এখানে কি কনসিডার করে নিয়েছো? গাউজিয়ান সারফেসটা হলো কি আর রেডিয়াসের এল লেন্থের একটা সিলিন্ডার, এল লেন্থের একটা সিলিন্ডার তুমি কনসিডার করে নিয়েছো। তাহলে এই যে গাউজিয়ান সারফেসটা কতটা পরিমাণ চার্জ দ্বারা বাউন্ডেড? তাহলে এর লেন্থ, এই যে গাউজিয়ান সারফেসের লেন্থ যতটা, তত লেন্থের ওয়্যারের চার্জ দ্বারা বাউন্ড করে রাখা আছে, তাই না? তত লেন্থের চার্জ দ্বারা বাউন্ড করে রাখা আছে। তাহলে এখানে একটা ক্ষুদ্র অংশ তুমি কেটে নাও, এখানে তুমি কি করে নেবে? ক্ষুদ্র অংশ কেটে নেবে। ক্ষুদ্র অংশ বরাবর দেখো একটা জিনিস খেয়াল করো, এই সারফেসের, এই যে কার্ভ সারফেসের, এই কার্ভ সারফেসের ডাইরেকশন কোন দিকে? এই দিকে। এই কার্ভ সারফেসের ডাইরেকশন কোন দিকে? এই দিকে। আর এই যে চার্জটা আছে, চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? এরকম বরাবর তো হবে না, সবসময় কি আউট অফ ডাইরেকশনে, নর্মাল বরাবর। তাহলে এই বরাবর পাস করতে চাইবে, তাহলে কি হবে? এই বরাবর পাস করতে চাইবে। তাহলে এখানে দেখো, কার্ভ সারফেসের ডাইরেকশন এই দিক, এই সারফেসে, এই যে কার্ভ সারফেসে, তার সারফেসের ডাইরেকশন এই দিক বরাবর, এই কার্ভ সারফেসের ডাইরেকশন এই দিক বরাবর। কিন্তু এই কার্ভ সারফেসের ডাইরেকশন কোন দিকে বরাবর? এই দিক বরাবর। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সবসময় কোন দিকে? এই দিক বরাবর পাচ্ছে। তাহলে এখানে মোট ফ্লাক্সের ভ্যালু কত হবে? এখানে মোট, কারণ কার্ভ সারফেস দেখো, ইলেকট্রিক ফিল্ড এই দিকে, সারফেস এই দিকে, তাহলে আমরা কি জানি ফ্লাক্স সমান কত হবে? ই ডট ডিএস, মানে কত হবে? ই ডিএস cos 0 ডিগ্রি, সরি cos থিটা। দেখো এই যে প্লেন সারফেসটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে পাস করছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এই প্লেন সারফেসের থ্রু দিয়ে 90 ডিগ্রি কোণ করে পাস করলে, তাহলে এর থ্রু দিয়ে কোনো ফ্লাক্স পাস করবে না, মানে থিটা হলে 90 ডিগ্রি হয়ে গেলে পুরোটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে প্লেন সারফেসের থ্রু দিয়ে কোনো ফ্লাক্স পাস করছে না, মানে কি প্লেন সারফেস বরাবর কোনো ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো না। তাহলে প্লেন সারফেস বরাবর ইলেকট্রিক ফিল্ড আমরা পাচ্ছি না। তাহলে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড কোথায় পাচ্ছি? কার্ভ সারফেস বরাবর। এটা হলো কি প্লেন সারফেস, এটা হলো কার্ভ সারফেস। ভালো করে পড়তে হবে, পড়ার সঙ্গে সঙ্গে ভাবতে হবে। শুধু পড়লাম, হই হট্ট করে পড়লাম, পড়লে চলে গেলাম, ওইভাবে পড়া হবে না। তাহলে এই যে পি পয়েন্টের চারিদিকে একটা যে গাউজিয়ান সারফেস কল্পনা করে নিয়েছি, সেই সারফেসটা কতটা পরিমাণ চার্জটাকে আবদ্ধ করে রেখে দিয়েছে, মানে কি এল দৈর্ঘ্যের তারে যতটা পরিমাণ চার্জ আছে ততটা পরিমাণ চার্জটাকে আবদ্ধ করে রেখে দিয়েছে। এখানে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে ওভার দ্য লেন বরাবর চার্জ ডিস্ট্রিবিউট হচ্ছে। এখানে চার্জ ডেনসিটি কষ্ট ধরে নিলাম ল্যামডা। চার্জ ডেনসিটি কত? ল্যামডা যদি হয়, তাহলে এর লেন্থের কতটা পরিমাণ চার্জ আছে? চার্জ অন এর লেন্থ কতটা পরিমাণ চার্জ থাকবে? তাহলে ল্যামডা ইন্টু এল পরিমাণ চার্জ থাকছে। তাহলে এখানে একটা ক্ষুদ্র অংশ, তাহলে পি পয়েন্ট, তাহলে এখানে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হবে? এখানে ডিএস, দেখো এই তারটার জন্য এই গাউজিয়ান সারফেসটা যত পরিমাণ তারটাকে কভার করে রেখেছে, এই তারটার জন্য ইলেকট্রিক ফিল্ড মানে কি তার সারফেসের উপর ইলেকট্রিক ফিল্ড, কার্ভ সারফেসের উপর ইলেকট্রিক ফিল্ডটাকে নির্দেশ করছে। কারণ কি প্লেন সারফেসে কোনো ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে না, মানে কি কোনো ইলেকট্রিক ফিল্ড সেখানে পাস করছে না। এখানে ডিএস সারফেস যদি কল্পনা করো, তাহলে ডিএস এর ডাইরেকশন কোন দিকে? এই দিক বরাবর হবে এন ক্যাপ।
আর এই ডাইরেকশন বরাবর কত হবে, আর ক্যাপ হবে। আর এই ডাইরেকশন বরাবর কি, এই ডাইরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ডিউ টু সিমেট্রি। তাহলে পি পয়েন্টে কতটা পরিমাণ ফ্লাক্স, তাহলে পি পয়েন্টে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস পরিমাণ ফ্লাক্স পাস করছে, ঠিক আছে। তাহলে এই পুরো গাউসিয়ান সারফেসের মধ্যে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে গজেস থিওরেম অনুযায়ী, তাহলে ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস টোটাল ফ্লাক্স সমান কত হবে, এই পুরো গাউসিয়ান সারফেসের মধ্যে অতিক্রান্ত মোট ফ্লাক্স সমান কত হবে, 1/এপসাইলন, মানে কি এই যে সারফেসটা যে মাধ্যমের মধ্যে আছে সেই মাধ্যমের পারমিটিভিটি ইনটু এই যে সারফেসটা যতটা পরিমাণ চার্জটাকে ইনক্লোজ করে রেখেছে, আবদ্ধ করে রেখেছে, সেটাকে নির্দেশ করছে। তাহলে কত পরিমাণ চার্জটাকে আবদ্ধ করে রেখেছে, ল্যামডা এল পরিমাণ চার্জটাকে আবদ্ধ করে রেখেছে, ল্যামডা ইনটু এল। তাহলে ই এর ভ্যালুটা প্রত্যেকটা পয়েন্টে সমান পাবো, কারণ কি ইটা গাউসিয়ান সারফেসের ইন এভরি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কী হবে, সমান পাবো। কেন সমান পাবো, গসেস থিওরাম অ্যাপ্লিকেবল ফর সিমেট্রিক্যাল বডি বলতে কি প্রত্যেকটা জায়গায় কী হবে, সমান, মানে সমানভাবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কী হবে, প্রত্যেকটা জায়গায় সমান পাবো। তাহলে ইটার ভ্যালুটা, তাহলে ইন্টিগ্রাল অফ ই ডিএস, দেখো ডিএস এর ডাইরেকশন যাই, ই এর ডাইরেকশন তাই, তাহলে cos 0 ডিগ্রি ইন্টু 1/এপসাইলন ইন্টু ল্যামডা ইন্টু কত আসছে এল, তাহলে cos, তাহলে ইটাকে বাইরে বার করে নাও, ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস ইকুয়ালস টু 1/এপসাইলন ইন্টু ল্যামডা ইন্টু এল। তাহলে ই, তাহলে ডিএস সারফেসটা হলো কি গাউসিয়ান সারফেসের উপর একটা ক্ষুদ্র একটা কার্ভ সারফেস। তাহলে কার্ভ সারফেসের বক্ষতলের উপর অবস্থিত একটা ক্ষুদ্র অংশ, এই পুরো বক্ষতলটাকে পুরোপুরি যদি ইন্টিগ্রাল করে দাও তাহলে কত আসবে, 2πRL চলে আসবে। তাহলে কত পড়ে থাকছে, ই ইকুয়ালস টু 1/এপসাইলন, দেখো এপসাইলন ল্যামডা এল বাই 2πRL। এই ডিএস ইন্টিগ্রাল অফ ডিএস মানে কি পুরো কার্ভ সারফেসে এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারের বক্ষতলে পুরো ক্ষেত্রফলটাকে নির্দেশ করছে। বক্ষতলের ক্ষেত্রফল, কারণ প্লেন মানে কি সমতলের ক্ষেত্রফলটাকে নেবো না, কারণ সমতল বড় কোনো ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে না, তাই কাউন্ট করবো না। মোট ফ্লাক্স বলতে কি বোঝায়, বক্ষতল বরাবর যতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে। এবার বলুন না যেন যে ফ্লাক্স মানে বক্ষতলের ক্ষেত্রফল 2πRL কি করে এলো, দেখো এল কেটে গেল, তাহলে 1/এপসাইলন ইনটু ল্যামডা বাই 2πR, একটু সাজিয়ে গুছিয়ে নাও, 1/4πএপসাইলন নট ইনটু 2 ল্যামডা বাই R, তো সাজিয়ে নিলে এটা চলে আসবে। তাহলে কোনো একটা স্ট্রেট ওয়্যার আছে, স্ট্রেট ওয়্যার কিন্তু ভালো করে শুনবে, স্ট্রেট ওয়্যার সোজাসুজি কোনো বাঁকানো নেই, স্ট্রেট ওয়্যারের জন্য আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, 1/4πএপসাইলন নট 2 ল্যামডা বাই R হচ্ছে। এবারে ইন ভেক্টর ফর্ম, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, আর ক্যাপের ডাইরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, তাহলে এই ভেক্টর ইকুয়ালস টু 1/4πএপসাইলন নট 2 ল্যামডা বাই R, কোন ডাইরেকশন বরাবর, এই ডাইরেকশন বরাবর, আর ক্যাপ বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ওকে, তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, তারটা থেকে যত দূরের দিকে যাবে, ওয়্যারটা থেকে যত ডিস্টেন্সটা, যত পয়েন্ট অবজারভেশন যত ইনক্রিজ করবে, মানে আর এর ভ্যালুটা তত বাড়তে থাকবে, আর এর ভ্যালুটা তত কী হবে, বাড়তে থাকবে। আর এর ভ্যালু যদি বাড়ে তাহলে কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কী হয়ে যাবে, কমে যাবে। আর এই পুরো ওয়্যারটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, ইলেকট্রিক ফিল্ডের ফ্লোটা কোন দিকে, রেডিয়াল বরাবর ফ্লোটা কোন দিকে হবে, রেডিয়াল বরাবর, নো অ্যাক্সিয়াল ফ্লো। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন রেডিয়াল ডাইরেকশন, নো অ্যাক্সিয়াল ডাইরেকশন। রেডিয়াল ডাইরেকশন মানে কি রেডিয়াস বরাবর ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করছে, অ্যাক্সিয়াল বরাবর মানে কি প্লেন সারফেস বরাবর ফ্লাক্সের ভ্যালু 0 হয়ে যাচ্ছে, তাই সেই জন্য কি ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করছে না। ক্লিয়ার?
গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করার চেষ্টা করো তাহলে কি হবে, গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করার চেষ্টা করো তাহলে দেখো এই যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা মনে রাখতে হবে, কিন্তু পোটেনশিয়ালে গিয়ে মারাত্মকভাবে কাজে লাগবে। তখন জিজ্ঞাসা করলে না বলতে পারলে তখন তো এইটা এই লাইভ যারা আছে তারা জানে না, এই যে যারা অফলাইনে যারা ভিডিও দেখবে তাদের এর জন্য এটা। অনেকদিন হাতটা বৌনি করা হচ্ছে না, কি করবো, লাঠি বাটি কোনো কাজে বেকার হয়ে পড়েছে, লাঠিরও মন খারাপ আমার হাতেরও মন খারাপ। ইলেকট্রিক ফিল্ডে ভ্যালু কত পেয়েছি, হ্যাঁ দেখি ভিডিও দেখা যাচ্ছে তো, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো ডিস্টেন্স যত বাড়াবে, দেখো আর ইকুয়ালস টু জিরোতে, দেখো আর ইকুয়ালস টু জিরোতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, আর ইকুয়ালস টু জিরোতে মানে কি সেন্টারে, মানে কি চার্জ সেন্টারে বলছি এখানে ওয়্যারের উপর। আর ইকুয়ালস টু জিরোতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি মানে কি হায়ার ভ্যালুটাকে ইন্ডিকেট করছে, ইনফিনিটি মানেটা হলো কি হায়ার ভ্যালুটাকে ইন্ডিকেট করে। এবারে ওখান থেকে ডিস্টেন্স যত বাড়াবে তত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তত কি হয়ে যাবে, কমতে থাকবে। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ওয়্যারের ডান সাইডে গেলে এটা, বাম সাইডে গেলে এটা। আজকে 63 জন কেন, আগের দিন তো বেশি ছিল, জানে কি তো সবাই। নাহলে ভিডিও দেখে নেবে, টাইমটা যদি না ফলো করে তাহলে কি হবে। আচ্ছা এবার চলে আসি কোনো একটা ইনফিনিটি প্লেন শিট যদি থাকে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। Electric field due to a uniformly charged infinitely plane sheet, একটা শিট অফ পেপার আছে, সেই পেপারটাকে ইনফিনাইট লেন্থের একটা শিট আছে,
তার জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করব। সবাই হেডিং টোকো। আচ্ছা, যারা যারা পড়ছো লাইভ আর অফলাইন যারা যারা পড়বে তাদের বলছি, মানে তোমাদের বলি না মানে মানে এটা যে ওই আমার এ মাস থেকে এন্ট্রান্সের পড়ানো শুরু হয়ে গেছে। এবার এখন তো মানে তোমাদের বোর্ডের যাতে প্রেশার যাতে না চলে আসে সেই জন্য আমি বেশি ফোর্স করি না বা আমি বলিও না। মানে সে তো তোমার নিজের ইচ্ছা, তুমি পড়বে না পড়বে মানে কি এন্ট্রান্স লেভেল সেটা তোমাদের ইচ্ছার উপর বেস করে আছে, তো আমি তাও বলি না। ওই এ মাস থেকে শুরু হয়ে গেছে ক্লাস, যদি কেউ পড়তে চাও তাহলে কন্ট্যাক্ট করে নিও, নাহলে পরে বলবে যে স্যার কবে থেকে পড়াচ্ছে আমাকে আমাদের বললেন না, কিন্তু বলে দেবে মানে কি ইনফর্ম করবে আমাকে, তাহলে আমি ক্লাসে জয়েন করিয়ে নেব। এখন তো চাপ কম আছে, ক্লাস করলে কোনো অসুবিধা নেই আশা করছি। কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে জানাবে, না জানালেও চলবে, অসুবিধা নেই, জিজ্ঞাসাও করবো না। যারা পড়বে তাদের বললাম, তাই এর মধ্যে কে পড়বে না পড়ে তো বোঝা যাচ্ছে না। ধরো একটা সিট আছে কিরকম, ধরো এটা এই যে সিট ইনফিনাইট লেন্থের সিট আছে। এবার এই সিট এটা চার্জ সিট আছে, এটাকে ইনফিনাইট প্লেন সিট আছে, মানে কি অসীম 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 দৈর্ঘ্যের একটা পাথ, এটা পাথ আছে। তাহলে এখানে চার্জটা ডিস্ট্রিবিউট হবে কি করে, থ্রু দ্য সারফেস বরাবর চার্জটা ডিস্ট্রিবিউট হবে, থ্রু দ্য সারফেস বরাবর চার্জটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে এই প্লেন সিটের জন্য কোনো একটা পয়েন্ট কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। তাহলে দেখো দেখো 12-এর পর এই যে তোমাদের এই সময়টা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা টাইম, কিন্তু এই সময়টাকে মানে এটা ভেবো না যে স্কুল কিছু হচ্ছে না ব্যাস মানে এদিক ওদিক করে কাটিয়ে দেবো, পরে যা হবে দেখা যাবে, পরীক্ষা কিছু হচ্ছে না। এই টাইমটা কাজে লাগাও, এটা কিন্তু তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি। কিন্তু এই টাইমটাকে না কাজে লাগাতে পারলে সারা জীবন ভুগতে হবে, কারণ 12-এর 11-এ 10-এর রেজাল্ট কী হয়েছে না হয়েছে সেটা তো ফ্যাক্ট করেন, আমি বরাবরই প্রথম থেকে বলে আসি 10-এর রেজাল্ট কী হয়েছে তার উপর বেস করে সায়েন্স ক্যান্ডিডেটকে ডিটারমাইন করা যায় না। তবে 12-এর রেজাল্ট খারাপ হয়ে গেলে সেটা কিন্তু আর ব্যাক করানো যাবে না। 12-এর রেজাল্টের উপর বেস করে কিন্তু অনেক কিছুই দাঁড়িয়ে আছে। তুমি যদি পিএইচডি করতে যাও, পিএইচডিতে চান্স পেয়ে গেলে, পরীক্ষায় চান্স পেলে, যখন কোনো কলেজে তোমাকে কোনো আইআইটি ইনস্টিটিউটে যদি তুমি অ্যাডমিশন হতে যাবে, তখন 12-এর রেজাল্টটাই কাজে লাগবে। কিছুদিন আগে ধানবাদে আমি ঘটনাটা বলেছি মনে হয়, ধানবাদের এটা ঘটেছে। একটা ছেলে অল ওভার ইন্ডিয়াতে 50 র্যাঙ্কিং করেছিল, ওটা গেট পরীক্ষায়। তো 12-এর মার্কস ভালো না থাকার জন্য সে পিএইচডি পেল না। 50 র্যাঙ্কিং করা মানে যাত্রা ব্যাপার নয়, সে পায়নি। তো সবাই তো পিএইচডি তো করবে না, তো বিভিন্ন দিকে যাবে, কেউ ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, মানে অন্য কোনো সাবজেক্ট নিয়েও পড়বে। তো সিরিয়াসলি পড়াশোনা করো, মানে এই সময়টাকে 13-14 ঘন্টার উপরে পড়াশোনা করো। বাড়িতে বসে আছো তো 13-14 ঘন্টা পড়াশোনা করো, পুরো মানে যখন পড়তে বসবে 3 ঘন্টার প্যাকেজ, 3 ঘন্টা ছাড়া উঠবেই না। ফোন বাদ দাও, এই সমস্ত বিভিন্ন গসিপ বন্ধুদের সঙ্গে এই সমস্ত সব কিছু বাদ দিয়ে দাও, কারণ এগুলো লাইফে কোনোদিন কাজে লাগবে না। কিন্তু মানে কেউ বন্ধু পাঠালো দেখি, মানে কি এখন তো চারিদিকে এই যে লকডাউন পড়ে গেল, বিভিন্ন রকম ট্রেন্ডিং চলে গেল, পিকচারের চ্যালেঞ্জ হয়, মানে কোথাও কারো মানে কি লুঙ্গি পরে ছবি তোলার, লুঙ্গি পরে ছবি কম্পেয়ারে চ্যালেঞ্জ হয়ে গেল, শাড়ি পরে চ্যালেঞ্জ হয়ে গেল, ডেয়ার ডান, মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আরে এ কী কাজে দেবে, সারা কোনো দিন কোনো কাজে দেবে না এটা।
এগুলো শুধু মুজরা করা ছাড়া কিছু নয় লাইফে, মানে বাইরের মানে কি কোনো প্রেশার নেই, তো ওই জন্য বিভিন্ন রকম ওই সমস্ত উল্টোপাল্টা জিনিসগুলো মাথায় চলে আসে। একটু পড়াশোনার দিকে খেয়াল করো, পড়াশোনা না করলে এই সমস্ত চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তো কিছু দেখবে না। তাহলে এবার কি করব, এখানে আমরা পি পয়েন্ট, এই পুরো চার্জ একটা শিট আছে, চার্জ শিট আছে, এই প্রথমে একটা ভালো একটা ছবি এঁকেছিস। তো এবারে এই চার্জ শিট, এবার এখানে এই চার্জ শিটের এখান থেকে এই দূরত্বে ধরো আর ডিস্টেন্স দূরত্বে কোনো একটা পি পয়েন্টে এই পুরো চার্জ শিট ইনফিনাইট এক্সটেন্ডেড কোনো একটা চার্জ শিট, মানে কি এখানে আরও ইনফিনাইট ডিস্টেন্স পর্যন্ত এরকম এক্সটেন্ডেড আছে এরকম, তার ভিতরে একটা পোর্শন কেটে নিয়েছি। এবারে এখানে পি পয়েন্টে এই চার্জ শিটের এখান থেকে পি পয়েন্ট, এখান থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্স আর দূরে এরকম পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে। এই জায়গাটা এটা একটু মনে রাখতে হবে, খুব ভালো করে শুনবে। তাহলে এখানে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে কীভাবে, তার সারফেস বরাবর চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে, তার চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে অল ওভার দ্য সারফেস, সারফেসের থ্রু দিয়ে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে আমরা কি করব, মানে এরকম চার্জটা পুরো চার্জ করা আছে, তাহলে এখান থেকে এই পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করবো। তাহলে এখান থেকে একটা সিলিন্ডার কল্পনা করে নিলাম, এরকম একটা সিলিন্ডার কল্পনা করে নিলাম, একটা সিলিন্ডার পি পয়েন্ট, সিলিন্ডার কল্পনা করে নিলাম। মানে কি সিলিন্ডার এই যে শিডের এখান থেকে পি পয়েন্টের ডিস্টেন্স যায়, এখান থেকে এই ডিস্টেন্সটা কি সমান। দেখো এই সিলিন্ডারের এটা হলো কি কার্ভ সারফেস, এটা হলো এই, তাহলে এই সিলিন্ডারটা হলো কি গাউসিয়ান সারফেস, এটা হলো কি প্লেন সারফেস, এটা হলো কি কার্ভ সারফেস, কার্ভ সারফেস, এটা হলো কি প্লেন সারফেস। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে পাস করবে বলো, এটা সারফেস আছে, চার্জ সারফেস আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর পাস করবে, এই পুরো চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর পাস করে, চারিদিকে এরকম পাস করে বার হয়ে যাচ্ছে, এরকমভাবে চারিদিকে পাস করে বেরিয়ে যাচ্ছে, এই দিক বরাবর পাস করে যাচ্ছে, আবার কি এই দিক বরাবর হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, এই দিকে। তাহলে এই সারফেসের এটা এখানে দুটো সারফেস আছে, এই কার্ভ সারফেসের ডাইরেকশন এই দিকে, প্লেন সারফেসের ডাইরেকশন এই দিকে। ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশন বরাবর পাস করছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, এই দিক বরাবর পাস করছে, এই দিক বরাবর পাস করছে। তাহলে কি হবে, কার্ভ বরাবর এই কার্ভ সারফেস বরাবর ফ্লাক্সের ভ্যালু কত হয়ে যাবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে আর এই কার্ভ সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, তাহলে কার্ভ সারফেস বরাবর পারপেন্ডিকুলার যদি থাকে তাহলে সেই বরাবর কি হবে, কোনো ফ্লাক্স পাস করে না, তাহলে ফ্লাক্সের ভ্যালু কত 0। এ বরাবরও তাই একই ঘটনা ঘটছে, আমি একটা দিকটা বোঝাচ্ছি। তাহলে শুধুমাত্র প্লেন সারফেস বরাবর, প্লেন সারফেসের ডাইরেকশন কী হবে, এই দিক বরাবর, তাহলে এই দিক বরাবর যদি হয় তাহলে প্লেন সারফেস বরাবর ইলেকট্রিক ফিল্ড পাস করছে, মানে কি প্লেন সারফেস বরাবর ফ্লাক্স পাবো, মানে কি প্লেন সারফেস বরাবর ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করছে। এই যে সিলিন্ডারটা কনসিডার করে নিয়েছিল, সিলিন্ডারের ক্রস সেকশনাল এরিয়া ডেল এস ধরে নিচ্ছি, কত ধরে নিচ্ছি, ডেল এস হলো ক্রস সেকশনাল এরিয়া, ডেল এস হলো একটা ক্রস সেকশনাল এরিয়া যদি ধরে নিই, তাহলে ডেল এস ক্রস সেকশন, এই সিলিন্ডারের ক্রস সেকশনাল এরিয়া ডেল এস, এটা যদি ডেল এস হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এটাও ডেল এস হবে। তাহলে এর মধ্য দিয়ে যে এই যে সিলিন্ডারটা চলে গেছে, তাহলে এই সিলিন্ডারের এইটুকু অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, ডেল এস। তাহলে গসের থিওরেম অনুযায়ী কি বলতে পারি, ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়ালস টু কত হবে, 1/এপসাইলন ইনটু এই যে পুরো এই যে এরিয়াটা কতটা পরিমাণ কভার করে আছে, এই পুরো সিলিন্ডারটা কতটা পরিমাণ এরিয়া কভার করে আছে, এতটুকু পরিমাণ এরিয়া কভার করে আছে, এতটুকু এই পরিমাণ এরিয়া কভার করে আছে, আর তো নেই। এখান থেকে যদি কাট করো, এখান থেকে যদি কাট করে চলে যায়, তাহলে এতটুকু এরিয়া কভার করে থাকবে। এইখান থেকে এই যে পুরো একটা শিট আছে, শিটের সারফেস চার্জ ডেনসিটি যদি সিগমা হয়, তাহলে এই ডেল এস সারফেসের কতটা পরিমাণ চার্জ থাকবে, ডেল এস
সিগমা ইন্টু ডেল এস পরিমাণ চার্জ থাকবে। তাহলে সিগমা ডেল এস চার্জটার জন্য কি হবে, পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো পি পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ড, মানে কি এই সিগমা এই যে ডেল এস সারফেসের মধ্যে দিয়ে, ডেল এস সারফেসটা যে সিডের মধ্যে দিয়ে গেছে, এই সিডের কতটুকু পরিমাণ চার্জ নিয়ে গেছে সেটা হলো কত, সিগমা ইন্টু ডেল এস পরিমাণ চার্জ নিয়ে গেছে। এই সিগমা ইন্টু ডেল এস চার্জের জন্য পি কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো ইলেকট্রিক ফিল্ড পাবো। একটা হলো কি এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড পাবো, এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড পাবো। ইলেকট্রিক ফিল্ড একটা সিড আছে, দুই দিক থেকে চার্জ করা আছে, তাহলে কি হবে, এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড, ওই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে একটা তাহলে এখানে কি হবে, এখানে সারফেস S1 ধরলাম, এই যে সারফেস, এখানে সারফেসটা S2 ধরলাম। তাহলে কত হবে, S1 ইন্টু ই ডট ডিএস প্লাস S2 ইন্টু ই ডট ডিএস ইকুয়ালস টু 1/এপসাইলন সিগমা ডেল এস। ঠিক আছে, S1 সারফেসের দেখো, S1 সারফেসের প্রস্তুত এই যে চোঙ যেটা আছে, এই চোঙের এর প্রস্তুতের ক্ষেত্রফল যা হবে, এর প্রস্তুতের ক্ষেত্রফল তাই হবে। তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের সংখ্যাটা, তাহলে মোট ফ্লাক্সে কত দ্বিগুণ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে যতটা পরিমাণ ফ্লাক্স পাস করবে, এর মধ্যে ততটা পরিমাণ ফ্লাক্স পাস করবে, মানে এই দুটো সমান। তাহলে 2 ইন্টু ই ডট ডিএস লিখতে পাচ্ছি ইকুয়ালস টু কত হবে, 1/এপসাইলন ইন্টু সিগমা ডেল এস। তাহলে 2E ডেল এস, এর ডাইরেকশন যেদিকে, এই সারফেসের ডাইরেকশন সেই দিকে।